ভারতের ইতিহাসে তো অনেক সামরিক অভিযান আছে তাই না? আমরা নামগুলো হয়তো শুনেছি, কিন্তু সেগুলোর পেছনের আসল গল্পটা সেটা হয়তো অনেকেই জানি না। আজকে আমরা ঠিক তেমনই একটা বিজয়ের কথা বলবো, এমন একটা অপারেশন যা ভারতের মানচিত্রকে বলা যায় সম্পূর্ণ করেছিল। আচ্ছা, অপারেশন বিজয় এই নামটা শুনলে ঠিক কোন যুদ্ধের কথা সবার আগে মাথায় আসে বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, বেশিরভাগেরই মনে আসবে কার্গিলের কথা। কিন্তু মজার ব্যাপার হলো একই নামে দুটো আলাদা অপারেশন আছে। একটা তো 99-এর কার্গিল যুদ্ধ, যেটা আমাদের সবার মনে গেঁথে আছে। কিন্তু আজকে আমরা কথা বলবো তারও অনেক আগের, মানে 1961 সালের আরেকটা অপারেশন বিজয় নিয়ে। এই সেই অভিযান যা ভারত থেকে ঔপনিবেশিক শাসনের শেষ চিহ্নটুকু মুছে দিয়েছিল। চলুন তাহলে সেই ইতিহাসের গভীরে ঢোকা যাক। তো এই সামরিক অভিযানের প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের কিন্তু অনেকটা পেছনে ফিরে যেতে হবে, মানে প্রায় 450 বছর পেছনে, যখন ভারতে পর্তুগিজ শাসনের শুরু হয়েছিল। এই যে পর্তুগিজ ভারত কথাটা, এটা দিয়ে আসলে গোয়া, দমন আর দিউকে বোঝানো হতো। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন, 1947-এ যখন ব্রিটিশ আর ফরাসিরা ভারত ছেড়ে চলে গেল, তখনও পর্তুগাল তাদের এই উপনিবেশগুলো ছাড়তে একদম রাজি ছিল না। এই টাইমলাইনটা একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন ব্যাপারটা কতটা দীর্ঘ ছিল। শুরুটা হয়েছিল সেই 1510 সালে, যখন পর্তুগিজরা গোয়া দখল করে, আর শেষ হলো 1961-তে। মানে ভারতের স্বাধীনতার প্রায় 14 বছর পরেও গোয়ার মানুষ কিন্তু ঔপনিবেশিক শাসনের নিচেই ছিলেন। পরিস্থিতিটা যে কতটা জটিল ছিল বুঝতেই পারছেন। কিন্তু প্রশ্ন হলো, পর্তুগাল কেন গোয়াকে ছাড়তে এতটা নারাজ ছিল? এর কারণটা কিন্তু শুধু টাকা পয়সা বা সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল তা নয়। গোয়া ছিল তাদের বিশাল ঔপনিবেশিক সাম্রাজ্যের একটা প্রতীক, একটা সম্মানের জায়গা, আর এই মর্যাদাটা তারা কিছুতেই হারাতে রাজি ছিল না। সামরিক পদক্ষেপ তো ছিল শেষ উপায়, তার আগে কিন্তু ভারত এক দশকেরও বেশি সময় ধরে কূটনৈতিকভাবে, মানে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করে গেছে। কিন্তু দুঃখের বিষয়, সেই সব চেষ্টাই ব্যর্থ হয়। এই টেবিলটা দেখলেই ভারতের ধৈর্যের একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। দেখুন, 1950 সাল থেকে শুরু হলো চেষ্টা, কিন্তু প্রত্যেকটা কূটনীতি পদক্ষেপ, প্রত্যেকটা আলোচনার প্রস্তাব পর্তুগাল সোজা সাপটা না করে দিয়েছে। এমনকি ভাবুন, 1955 সালে যখন নিরস্ত্র সত্যাগ্রহীরা শান্তিপূর্ণভাবে গোয়ায় ঢুকতে চেষ্টা করেন, তাদের উপরও কিন্তু পর্তুগিজ সেনারা হামলা চালায়। পর্তুগালের যুক্তিটা ছিল বেশ অদ্ভুত, শুনলে অবাক হবেন। তারা বলতো গোয়া, দমন আর দিউ নাকি কোনো কলোনি বা উপনিবেশ নয়, এগুলো নাকি একেবারে পর্তুগালের নিজের অংশ, মানে লিসবনের সাথে নাকি কোনো তফাৎ নেই। আর এই যুক্তি দেখিয়েই তারা পুরো বিষয়টা আন্তর্জাতিক ফোরামে, মানে ন্যাটো আর জাতিসংঘে নিয়ে যায়। উদ্দেশ্য একটাই, ভারতের ওপর চাপ তৈরি করা। মনে রাখতে হবে, সময়টা ছিল ঠান্ডা যুদ্ধের। পুরো বিশ্ব তখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে, আর গোয়ার এই বিষয়টাও তার বাইরে ছিল না। একদিকে আমেরিকা, ব্রিটেনের মতো পশ্চিমী দেশগুলো, যারা ন্যাটোতে পর্তুগালের সঙ্গী, তারা পর্তুগালকে সমর্থন করল। আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন আর জোট নিরপেক্ষ দেশগুলো এসে দাঁড়ালো ভারতের পাশে। তাহলে শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধটা ভাঙল কখন? সেটা হলো 1961 সালের নভেম্বরে। আঞ্জিদিভ দ্বীপে পর্তুগিজ সেনারা হঠাৎ করেই একটা ভারতীয় জাহাজের উপর কোনো কারণ ছাড়াই গুলি চালিয়ে দেয়। ব্যাস, এই একটা ঘটনাই ছিল যথেষ্ট। ভারতের ধৈর্যের সব সীমা পার হয়ে যায়, আর সামরিক পদক্ষেপ নেওয়াটা তখন অনিবার্য হয়ে পড়ে। তো চলুন এবার দেখি কিভাবে এই দ্রুত আর সফল সামরিক অভিযানের ব্লুপ্রিন্টটা তৈরি করা হয়েছিল। এই পরিকল্পনার একেবারে মূলে ছিল একটাই শব্দ: গতি। লক্ষ্যটা খুব পরিষ্কার ছিল, অপারেশনটা এত তাড়াতাড়ি শেষ করতে হবে যে আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ, কোনো কিছু বুঝে ওঠার বা হস্তক্ষেপ করার সুযোগই পাবে না। আর তার সাথে সবচেয়ে জরুরি বিষয় ছিল, সাধারণ মানুষের যেন কোনোভাবেই ক্ষতি না হয়। এটা ছিল একটা একেবারে যাকে বলে পারফেক্ট ট্রি বাহিনী অভিযান। দেখুন, আর্মি বা স্থলসেনা অ্যাটাক করল উত্তর আর পূর্ব দিক থেকে, নেভি বা নৌবাহিনী পুরো সমুদ্রপথ ঘিরে ফেলল যাতে বাইরে থেকে কোনো সাহায্য আসতে না পারে, আর এয়ারফোর্স বা বিমান বাহিনী আকাশ থেকে জরুরি টার্গেটগুলোতে হামলা চালালো। এই তিনটে বাহিনীর নিখুঁত বোঝাপড়াই ছিল সাফল্যের আসল কারণ।
আর এই অভিযানের একটা মানবিক দিকও ছিল, যা এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। সেনাপ্রধানের নির্দেশ ছিল খুবই স্পষ্ট, এটা কোনো দেশ দখলের লড়াই নয়, এটা মুক্তির লড়াই। গোয়ার সাধারণ মানুষ আমাদের শত্রু নয়, তারা আমাদেরই লোক, আমাদের ভাই বোন, যাদেরকে বিদেশি শাসন থেকে মুক্ত করতে হবে। প্ল্যান তো রেডি, এবার আসল কাজ। চলুন দেখি কিভাবে এই নিখুঁত প্ল্যানটাকে মাঠে নামানো হলো, আর মাত্র 40 ঘন্টার মধ্যে একটা ঐতিহাসিক জয় চলে এলো। পুরো অপারেশনটা ছিল একদম বিদ্যুতের মতো ফাস্ট। 18ই ডিসেম্বর সকালে ইন্ডিয়ান আর্মি ঢুকল, আর 19 তারিখের মধ্যেই পর্তুগিজ গভর্নর জেনারেল স্যারেন্ডার করতে বাধ্য হলেন। ভাবা যায়, 450 বছরের শাসন শেষ হয়ে গেল মাত্র 2 দিনে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 40 ঘন্টা। এই অবিশ্বাস্য স্পিড আর এফিসিয়েন্সি, এটাই ছিল অপারেশন বিজয়ের সবচেয়ে বড় খাসিয়াত, আর এটাই পুরো বিশ্বকে একদম অবাক করে দিয়েছিল। তো এই বিরাট জয়ের পর ভারত আর আন্তর্জাতিক মহলে এর প্রভাবটা ঠিক কেমন ছিল, চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। এই আত্মসমর্পণের পরেই গোয়া, দমন আর দিউ পাকাপাকিভাবে ভারতের অংশ হয়ে যায়, আর এর সাথেই ভারতের মাটি থেকে ইউরোপীয় কলোনিয়াল শাসনের শেষ চিহ্নটাও মুছে গেল। বলা যেতে পারে ভারতের স্বাধীনতা সেদিনই পূর্ণতা পেয়েছিল। সারা বিশ্বে রিয়াকশনটা ছিল যাকে বলে মিক্সড। পর্তুগাল তো রেগে গিয়ে সম্পর্কই ছিন্ন করে দিল, পশ্চিমের দেশগুলো সমালোচনা করল, কিন্তু ভারতে যারা বন্ধু দেশ ছিল তারা পুরোপুরি সাপোর্ট করল। তবে সবচেয়ে বড় ব্যাপার হল সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে ভিটো দিয়েছিল, আর তার ফলেই ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায়নি। মানে একরকমভাবে পুরো বিশ্ব ব্যাপারটাকে মেনেই নিল। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? যখন বছরের পর বছর ধরে আলোচনার সব রাস্তা বন্ধ হয়ে যায় আর দেশের সার্বভৌমত্বের প্রশ্নটা বড় হয়ে ওঠে, তখন একটা দেশের ঠিক কতটা এগোনো উচিত? অপারেশন বিজয়ের ইতিহাস কিন্তু এই বড় প্রশ্নটা আজও আমাদের সামনে রেখে যায়।